নমস্কার, আমি অলিবর্ণা ভট্টাচার্য আবার চলে এসেছি আপনাদের সময় নষ্ট করতে। একটা ভীষণ ডিফারেন্ট টপিকের ওপরে আজকে কথা বলতে চাই, কারণ আমার মনে হয় এই সিচুয়েশনে দাঁড়িয়ে অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের এটুকু জানা উচিত বা এটুকু ক্যালকুলেশন করতে পারা উচিত, যেটা দিয়ে তারা বুঝতে পারে যে মার্কেট ইন ফিউচার কি রকম রিয়্যাক্ট করতে পারে, বা মার্কেট ওভারভ্যালুড না আন্ডারভ্যালুড। এই প্রসঙ্গে আমার টপিক নেওয়া কেপ রেশিও। কেপ রেশিও জিনিসটা কি? কেপ রেশিওর আরেকটা নাম হচ্ছে শ্রিলার পিই রেশিও। এটা পিই রেশিওর মতনই একটা রেশিও, এবং পিই রেশিওর যেরকম ক্যালকুলেশন হয় এটারও ক্যালকুলেশন খুব সিমিলার, কিন্তু একটু আলাদা। শ্রিলার পিই রেশিও কেন বলা হয়? কারণ রবার্ট শ্রিলার এটা উৎপত্তি করেছিলেন বা এই ক্যালকুলেশনটাকে আবিষ্কার করেছিলেন 2000 সালের প্রথম দিকে, যার জন্য এটা আরেকটা নাম শ্রিলার পিই রেশিও। এবার আমি আসি ক্যালকুলেশন কিভাবে করা হয় বা এটার মানে কি, কেপের মানে কি। কেপ হচ্ছে সাইকেলিক্যাল অ্যাডজাস্টেড প্রাইস টু আর্নিং রেশিও। আমরা আজকে যখন পিই রেশিও ক্যালকুলেট করছি, কিভাবে ক্যালকুলেট করছি? কারেন্ট স্টক প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। এবার সেটা কি হচ্ছে? ম্যাক্স টু ম্যাক্স। এক বছর বা একটা কোয়ার্টারের আমরা ডেটা নিচ্ছি, তার মানে কি আমার কাছে ডেটা ভীষণ লিমিটেড। যখনই আমার কাছে ডেটা লিমিটেড হয়ে যায়, সেটা কিন্তু অনেক রকম ড্রব্যাকস বা প্রবলেম বা ফ্লস বেরোয়, যার জন্য এই কেপ রেশিওটাকে নেওয়া। কেপ রেশিও লাস্ট 10 বছরের ক্যালকুলেশনের উপরে চলে। লাস্ট 10 বছর তার রিয়েল আর্নিং পার শেয়ার কি ছিল সেটার উপরে ক্যালকুলেট করা হয়। কারেন্ট স্টক প্রাইস ডিভাইডেড বাই রিয়েল প্রাইস টু আর্নিং রেশিও ওভার দি লাস্ট 10 ইয়ার্স, এটাই হচ্ছে কেপ রেশিওর ফর্মুলা। ভীষণ ইজি, এখানে কোনো কমপ্লিকেশনস নেই। এবার কেপ রেশিওকে কেন আমি প্রাধান্য দিতে বলছি? যখনই আমরা একটা লং টার্মের বা একটা লং ফ্রেমের কোনো ডেটা নিচ্ছি, তখন কিন্তু ওই ডেটার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই, কোথায় কি হয়েছিল না হয়েছিল, বা অনেক সময় কি হয় আমাদের ভীষণ একটা স্মুথ এক্সপিরিয়েন্স হয় যে কোনো একটা স্টক, যে কোনো একটা সেক্টর বা যে কোনো একটা মার্কেটকে নিয়ে। এবার স্মুথ এক্সপিরিয়েন্স বলতে কি, যখনই আপনি বড় ফ্রেমে নিয়ে নিচ্ছেন, আপনি দেখতে পারবেন যে লাস্ট 10 বছরে স্টকটা যতই গ্যাপ আপে খুলুক, গ্যাপ ডাউনে খুলুক, যাই ইভেন্ট আসুক, স্টকটা মার্কেটে টিকে ছিল কিনা বা স্টকটা কিরকম পারফর্ম করেছে। তো কেপ রেশিওর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টকটা ভীষণ সুন্দর একটা স্মুথলি স্টকটা আস্তে আস্তে বেড়েছে, এরকম কোনো উল্টো পাল্টা প্যাটার্ন নেই, যেটা আমরা হয়তো একটা শর্ট টার্ম বা একটা শর্ট ফ্রেমের চার্টকে খুললে ধরতে পারি। এবার আমরা কি করে বুঝবো কেপ রেশিও আমাদের মার্কেটে কতটা ওভার ভ্যালুড বা কতটা আন্ডার ভ্যালুড? সেটার জন্য আমাদেরকে একটু হিস্টোরিক্যাল ডেটা নিতে হবে, যে পাস্টে আমাদের কেপ রেশিও কিভাবে কোন কোন সিচুয়েশনে ইন্ডিকেট করেছিল, যেগুলো আমরা নর্মাল মানুষ মিস করে গেছিলাম। যখন 2000 সালে প্রথম ইনভেন্ট করা হয়, যখন ক্যালকুলেট করা হয় নিফটির ওপরে, তখন দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তখনকার সময় কেপ রেশিও ছিল 12 থেকে 15, যার জন্যে আমাদের ইন্ডিয়ার তখন খুব স্টেডি গ্রোথ ছিল, কিন্তু স্লো গ্রোথ ছিল, টুকটুক করে বাড়ছিল, সময় নিচ্ছিল, নিজের গতিতে বাড়ছিল। তারপরে আস্তে আস্তে যখন সে টোটাল পেস নিয়ে নেয় বা বাড়তে শুরু করে 2008-এর আগে, মানে 2007 থেকে 2008, প্রি গ্লোবাল ক্রাইসিস, যখন 2008-এ আমাদের ক্রাইসিস আসে সেটার আগে প্রি গ্লোবাল ক্রাইসিস যখন আসে, তখন কিন্তু কেপ অলরেডি 25+ ছিল ইন্ডিয়ান মার্কেটে। আর 25+ কিন্তু খুবই একটা বলতে পারেন যে তখনকার টাইমে একটা নেগেটিভ ইন্ডিকেটর ছিল, যে আমাদের ক্লিয়ার পিকচার দিচ্ছিল যে তখন দাঁড়িয়ে মার্কেট ওভার ভ্যালুড, এটা ক্রাইসিস হওয়ার আগে। তারপরে 2008-এর ক্রাইসিস আসে, তখন আমাদের কেপ রেশিও 25 থেকে 27-এর মধ্যে ছিল। তারপরে যখন আবার ওটা রিকভার করতে শুরু করে 2010-এ, কিন্তু আবার ঘুরে ফিরে এসে 22 থেকে 18-এর মধ্যে ফেরত চলে আসে, এবং তারপরে এরকমই চলতে থাকে, যার জন্য আমরা তারপরে নিফটিতে ভীষণ সিগনিফিকেন্ট একটা গ্রোথ পেয়েছি,
কিন্তু সেটা একটা স্টেডি গ্রোথ পেয়েছি। নিফটিতে কখনো এরকম হয়নি যে খুব বেড়ে গেছিল হুট করে, খুব পড়ে গেছে আর তারপরে এখনো সে রিকভার করতে পারেনি। এরপরে এখন মার্কেটে কি কেপ রেশিও চলছে, আমরা যদি লাস্ট 2020 বাদ দিই, 2020তে কেপ রেশিও বেড়ে গেছিল, কিন্তু ওটা একটা ইভেন্ট ঘটিত জিনিস ছিল, তখন একটা গ্লোবাল ক্রাইসিস এসেছিল, প্যান্ডামিক হয়েছিল, তাতে মার্কেটের কোনো রিলেশন ছিল না। যখন প্যান্ডামিকটা শুরু হয় তারপরে মার্কেটের রিলেশনশিপস আসে, তো যার জন্য তখনকার কেপ রেশিওকে আমরা ধরবো না, কারণ তখন সবকিছু বন্ধ ছিল, একটা খুব ডিফারেন্ট সিচুয়েশন ছিল। এখন আমাদের কারেন্ট কেপ রেশিও কিন্তু 25 থেকে 33 এর মধ্যে, যার জন্য একটা আমরা রিসেন্ট টাইমে সিগনিফিক্যান্ট ফল দেখতে পেলাম বা কারেকশন দেখতে পেলাম নিফটিতে। এবার ইন্ডিয়ার মার্কেটে কোন কেপ রেশিওটা নর্মাল বা হেলদি, আমাদের ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী আমাদের হেলদি রেশিও হচ্ছে 20 থেকে 22-এর মধ্যে। 20 থেকে 22-এর মধ্যে রয়েছে মানে কি, মার্কেট গ্রোথও করছে এবং মার্কেট যথেষ্ট তাড়াতাড়ি গ্রোথ করছে। যেই মুহূর্তে সেটা মোটামুটি 15-র নিচে চলে আসে, গ্রোথ করছে কিন্তু ভীষণ আস্তে আস্তে, আবার যেই মুহূর্তে সেটা 33 বা 40-এর ওপরে চলে যাচ্ছে, ভীষণ ফাস্ট মুভমেন্ট করছে, বাট ওই মুভমেন্টটা কোথাও না কোথাও স্টে করবে না, আবার নিফটিকে পড়তে হবে। ইউএস এর ডেটাটা একটু আলাদা। ইউএস এর কাছে ওদের রেঞ্জ হচ্ছে 40-এর ওপরে যদি থাকে তাহলে ডেঞ্জারাস, 10-এর নিচে যদি থাকে তাহলে ভালো। আশা করছি কেপ রেশিওটাকে আমি কোথাও না কোথাও এক্সপ্লেন করতে পেরেছি। জিনিসটা খুবই সিম্পল, কোনো কমপ্লিকেশনের কিছু নেই, কোনো টেকনিক্যালিটিতে কিছু নেই, আমি ওটাতে ঢুকতেও চাইছি না। ছোট্ট ভিডিও, খুব সহজ সরলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে একটা ছোট্ট ক্যালকুলেশন, যেটা আমাদের কয়েক সেকেন্ড লাগবে করতে, করলে এটুকু বুঝতে পারবো যে একটা স্টক, একটা সেক্টর বা একটা টোটাল মার্কেট ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড কিনা। এবার অনেকে হয়তো সেই ক্যালকুলেশনটাও করতে চাইবেন না, টোটাল ডিটেলস চাই বা হয়তো ওই সময়টা নেই যে ক্যালকুলেট করতে পারবেন। তাদের জন্য আপনারা যে কোনো screener.in এ যান বা নর্মাল গুগল সার্চ করবেন, নিফটির কেপ রেশিও কত চলছে বা ব্যাংক নিফটির কেপ রেশিও কত চলছে বা যে কোনো একটা পার্টিকুলার স্টকের কেপ রেশিও কত চলছে আপনাকে দেখিয়ে দেবে। কিন্তু আমি কেন ক্যালকুলেশনটা শেখালাম, কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই কিছু কিছু সাইটে না রেঞ্জগুলো ভীষণ আলাদা আলাদা দেখতে পারবেন। একটা জায়গায় 33 বলবে, একটা জায়গায় 40 বলবে, একটা জায়গায় 20 বলবে। তো যার জন্যে আমি আমার নিজের ক্যালকুলেশনের উপরে রিলাই করতে পছন্দ করি এবং যে কোনো কোথাও কিছু লেখা সেটাকে অতটা প্রাধান্য দিই না। এবার কিছু ইম্পর্টেন্ট আপডেটসে আসি। লাস্ট উইক আমরা KNR আর ব্ল্যাক বক্স বলে দুটো কোম্পানির কথা বলেছিলাম। আমরা আগেই বলে দিচ্ছি, কেউ সেবি অ্যানালিস্ট নই এখানে, আমাদের কথায় কোনো স্টক বাই বা সেল করবেন না। কাইন্ডলি আগে নিজের যারা সেবি অ্যানালিস্ট রিসার্চার্স রয়েছে তাদের সাথে একবার কথা বলি, তারপরেই ট্রেড করবেন। আমাদের ভালো লেগেছে, আমরা নিজেরা কিনেছি, তাই আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। লাস্ট উইক আমরা এই দুটো স্টক নিয়েছিলাম এবং ইউটিউব মেম্বারশিপেও বলা হয়েছিল এই দুটো স্টক। এই উইকে অলমোস্ট সেটা 5% রিটার্ন দিয়ে দিয়েছে। আরেকটা স্টক ক্রেসেন্ডা রেলওয়ে সলিউশন বলে বলা হয়েছিল, পেনি স্টক, ওটা লাস্ট 15 ডেজে 72% রিটার্ন দিয়েছে। যারা অলরেডি আমাদের ইউটিউব মেম্বার্স, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কিছু যখন মার্কেট খুব বাজে চলছিল তখন অনেক লোকের অনেক কমপ্লেন ছিল বা অনেক লোকের অনেক কিছু পছন্দ হয়নি, কিন্তু কিছু মানুষ আপনারা ছিলেন যারা তখনও আমাদের পাশে ছিলেন, এখনো আমাদের পাশে আছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভরসা করার জন্য। এবং যারা আমাদের নতুন ভিউয়ার বা আমাদের নতুন সাবস্ক্রাইবার যারা আপনারা আমাদের মেম্বারশিপ নেননি, তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ 1 মাসের জন্য হলেও মেম্বারশিপটা নিয়ে দেখুন। কারণ এটা কোথাও না কোথাও মেন কাজে লাগে যারা একদম অসহায়, যাদের কেউ নেই, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা কিন্তু এরকম নয় যে এসে একটা র্যান্ডম স্টকের ব্যাপারে বলে দিয়ে চলে যাই। আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের কিছু না কিছু শিখিয়ে যেতে পারি বা ইনপুট দিয়ে যেতে পারি। তো যারা আমাদের ইউটিউব মেম্বার্স রয়েছে তারা জানে যে আমরা চেষ্টা করি যে ছোট ছোট টপিকে ক্লাস আনার, কিছু শিখিয়ে যাওয়ার, তো সেটাও পাবেন। আর প্রচুর মানুষ আমাদেরকে মেসেজ করেছেন IIFL এ অ্যাকাউন্ট খোলার জন্য বা কি প্রসেস, কিভাবে কি হবে না হবে।
ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া থাকবে, ওখানে লেখাও আছে পাশে অ্যাকাউন্ট রিলেটেড কি আছে, এবং ডেসক্রিপশনে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য লিংক ওপেনলি দেওয়া থাকবে। যাদের অ্যাকাউন্ট খোলার ইচ্ছে কাইন্ডলি অ্যাকাউন্ট খুলবেন, কোনো অসুবিধা নেই, বাট কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটা যদি কেউ কাইন্ডলি ফলো করেন ভীষণ সুবিধা হয়। মিনিমাম আমরা চাই যারা আমাদের সাথে অ্যাকাউন্ট খুলছেন অ্যাটলিস্ট 20 থেকে 25,000 টাকা নিয়ে আসুন, তবে অ্যাকাউন্ট খুলুন। কেন এবার সেটাও আমি বলে দিচ্ছি। 5-10 হাজারে আপনি এক তো প্রফিট চোখে দেখতে পারবেন না, কারণ ব্রোকারেজ সবকিছু নিয়ে ডিপি চার্জ নিয়ে অনেকটা পার্সেন্টেজ চলে যায়। আর যেই মুহূর্তে 10,000 টাকা বা 5,000 টাকা নিয়ে আসছেন, আপনি কিন্তু বেশি স্টকে কাজ করতে পারবেন না, একটা ফুল এক্সপিরিয়েন্স পাবেন না স্টক মার্কেটে। কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যদি কেউ 25,000 টাকা নিয়ে আসে, সে 5,000 টাকা করে 5টা স্টকেও যদি কাজ করে, তাও একটা আমরা তাকে কিছু প্রফিট দেখাতে পারি বা সেও নিজে কিছু প্রফিট করতে পারে। একটা গেল এটা। এবার জিনিসটা এরকমও নয় যে আপনারা অ্যাকাউন্ট খুললেন, ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট পড়ে থাকলো, ভাবলেন যে আমরা হেল্প করব। আমরা ডেফিনেটলি হেল্প করি। সেটার জন্য যদি কখনো কারোর জেনুইন হেল্প লাগে বা কখনো কারোর প্রবলেম হয়, সেটার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনারা নর্মাল মেসেজ করবেন, আজকে না রিপ্লাই করি কালকে ঠিক রিপ্লাই করে দেবো। ফোন না ধরতে পারি একটু হোয়াটসঅ্যাপ করবেন, রিপ্লাই ঠিক করে দেবো। বাট মিনিমাম যেন 25,000 তার ডিম্যাটে ব্যালেন্স থাকে, বা খুব কম হলে 20,000। আর আমাদের সাথে যেন তারা ট্রেডিংটা করে, এরকম যেন না হয় যে কোনো রকমে 25,000 ঢুকিয়ে দিলাম, তারপরে ট্রেড সেই যেখানে করছিলাম সেখানেই করলাম। এটাও দেখতে হবে যে আজকে আমরা একটা ছোট টিম, 6-7 জনের টিম, সবার রুজি রোজগার কিন্তু এখান থেকেই আসছে আমাদের। তো আমাদেরকেও একে অপরকে দেখতে হবে। আমরাও হেল্প করব, আপনারাও হেল্প করুন, আমাদের সাথে আসুন, অ্যাকাউন্ট খুলুন, ট্রেডিং করুন। আশা করছি যে একটা কোথাও না কোথাও ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে আমি পারব। ধন্যবাদ, ভালো থাকবেন।